এবারে কেদারনাথ ধাম এবং বদ্রীনাথ ধামের কপাট খোলার দিনকেই আমরা উপস্থিত হয়েছিলাম এই দুই ধামে। আমরা বাবা মহাদেব ও বদ্রী বিশালের আশীর্বাদ নিয়ে তার সঙ্গে মানাগ্রাম ও বসুধারা দর্শন করে ঋষিকেশে চলে এসেছি। গত কয়েকটা পর্বে আপনাদেরকে সেই অভিজ্ঞতাও জানিয়েছি। ঋষিকেশে রামঝুলা, জানকী ঝুলার সঙ্গে এখানকার মহত্বপূর্ণ বিভিন্ন স্থান আগেই আপনাদেরকে দেখিয়েছি। আজ আপনাদেরকে দেখাবো আজ থেকে 100 বছর আগে, যখন কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, তখন যে পথে বিভিন্ন সাধু সন্ত মুনি ঋষিরা বাবা কেদারনাথ ধাম এবং বদ্রী বিশাল ধাম দর্শন করতে যেতেন, সেই প্রাচীন পথ। তার সঙ্গে দেখাবো ঋষিকেশের আরও কয়েকটা জায়গা। ঋষিকেশে এসে আমরা উঠেছিলাম আমার গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে। এই আশ্রমটা নতুন নেওয়া হয়েছে। ঢুকে পড়লাম আশ্রমের মধ্যে। সুখদেব মহারাজ আগেই এখানে আমাদের আসার কথা জানিয়ে রেখেছিলেন। আমরা ঢুকতেই ঘর পেয়ে গেলাম। খুব সুন্দর সাজানো গোছানো ঘরগুলো, পুরো হোটেলের মতন সাজানো রয়েছে। এই 3তলা বিল্ডিংয়ে মোট 9টা ঘর যাত্রীদের থাকার জন্য রয়েছে। কোনো কোনো ঘরে 4 জনও থাকার ব্যবস্থা রয়েছে। একতলাতে রয়েছে খাওয়ার জায়গা, পাশেই রয়েছে গুরু মন্দির। আমরা এখানেই 2 দিন থাকব। 3তলাতেও খুব সুন্দর একটা বসার জায়গা আছে। ঋষিকেশে যদি একদম ঘরোয়া পরিবেশে থাকতে হয়, নিজের বাড়ির মতন করে থাকতে হয়, তাহলে আসতে হবে ঋষিকেশ ভারত সেবাশ্রম সঙ্গে। এখানে আসলে তবে বুঝতে পারবেন এখানকার পরিবেশ। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন করে যোগাযোগ করে নিতে পারেন থাকার জন্য। আশ্রমটি হলো ঋষিকেশের কালিকি ঢালের একদম কাছে হোটেল ওম প্যালেসের পাশে। আমরা পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে ঋষিকেশ ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে পড়লাম। চলুন এই ঋষিকেশ ভারত সেবাশ্রম সংঘ থেকে কি দেখা যায় আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। ঋষিকেশে অনেক জায়গা আছে ঘুরে দেখার মতন। আমরা প্রথমে যাব মিনি গর্দানগলি। মেইন রাস্তা থেকে একটা অটো করে চললাম ঋষিকেশ বাস স্ট্যান্ডে। দূরত্ব 1.5 কিলোমিটার মতো। মাথাপিছু ভাড়া পড়ল 10 টাকা। এখান থেকে ত্রিবেণী ঘাটের দূরত্ব 2 কিলোমিটার। ত্রিবেণী ঘাট যেতেও অটো ভাড়া পড়ে মাথাপিছু 10 টাকা করে। মিনিট 5 থেকে 7-এর মধ্যেই পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। দেবপ্রয়াগ যাওয়ার একটা বাসে উঠে পড়লাম। যাব নিউ গর্দানগলি। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। উঠে পড়েছি বাসে। এই বাসটা যাবে হচ্ছে দেবপ্রয়াগের দিকে, মানে দেবপ্রয়াগ কর্ণপ্রয়াগ এই দিকটাতে। তা আমরা অত দূর পর্যন্ত যাব না। আমরা যাব হচ্ছে মহাদেব চট্টিধার বলে একটা বাস স্টপেজ। এখান থেকে 1.5 ঘন্টার মতন সময় লাগবে। ওখানে গিয়ে নেমে পড়বো। তারপরে ওখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার পায়ে হাঁটা পথে পৌঁছে যেতে হবে মিনি গর্দানগলি। কি ভাই কিরকম লাগছে আজকে নতুন একটা জায়গা? আলাদাই দেখলে, সামনে থেকে দেখলে তো আরো ভালো লাগবে। একদম। আমরাও বাসের জানলা দিয়ে বাইরের প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে চললাম। महादेव चट्टीधार। चट्टीधार हाँ। कितने लोग हो? चारों। कितना? 400 रुपये। 400 जी। 100 रुपया किराया। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর এই এখন এসে পৌঁছে গেলাম মহাদেব চট্টিধার। যেখানে বাস নামালো তার উল্টো দিকে একটা সরু রাস্তা আছে। এই রাস্তা দিয়ে সোজা চলে যাব গর্দানগলি। এই জায়গাতেও আমি প্রথম আসছি। দেখলাম এখানে কয়েকজন ভ্রমণার্থীও এসেছেন। অনেকেই গাড়ি নিয়ে এসেছেন, এখানে পার্ক করে গেছেন নিউ গর্দানগলি দেখতে। আমরা দোকানের পাশের রাস্তা দিয়ে নিচের দিকে নামতে থাকলাম। এই পাহাড়ে গা দিয়ে চলার জন্য নির্দিষ্ট পাকা কোনো রাস্তা নেই।
আমরা যে পথে চলেছি সেটা সম্পূর্ণ মাটির। পাহাড়ের গায়ে পাতা ঝরানো গাছগুলোর মধ্যে দিয়েই ঢালু হয়ে এই রাস্তা নেমে গেছে নিচের দিকে। আমি একা একাই পাহাড়ের এই সরু পথে পাখিদের ডাক শুনতে শুনতে নামতে থাকলাম। আমাকে যেতে হবে নিচের ওই গঙ্গা নদীর কাছে। একদম অফ রোড, সরু রাস্তা, ডান দিকে একদম গঙ্গা নদীর খাদ আর বাঁদিকে পাহাড়। অ্যাডভেঞ্চার আছে, ঢালু রাস্তা দিয়ে এখন তো নেমেই যাচ্ছি, এরপরে আবার এই খাড়াই পথ ধরে উঠতে হবে। মাঝে মাঝে চলার পথের অবস্থা এই রকম সরু। এখন একটু শুকনোর সময় এসেছি, এটা যদি বর্ষার পরে হতো এই গাছগুলো আরও বেশি সবুজ হয়ে থাকতো, আর এইরকম পাখিদের ডাক খুব সুন্দর লাগছে। আমার সঙ্গীরা একটু আগেই এগিয়ে গেছে। তবে রাস্তা কিন্তু খুব ভয়ঙ্কর, আমি কখনোই বলবো না বয়স্কদের আসতে, খুব ডেঞ্জার। সরু রাস্তা, গুঁড়ো ঝুড়ো মাটি, পুরো খুব সাবধানে এগোতে হচ্ছে। এই রকমভাবে প্রকৃতিকে অনুভব করতে করতে আরও কিছুটা এগোনোর পর ওই যে আমার জন্য দুটো ভাই অপেক্ষা করছে, ওই যে তিনজন, আরেকটা। মাঝে মাঝে চলার পথ এতটাই ঢালু যে এই শুকনো রাস্তাতেও নামতে হচ্ছে খুবই সাবধানে। আর আমাদের অর্ণব ভাই একটু বেশি সাবধানেই নামছে। আমাদেরকেও বেশ সতর্ক হয়ে নামতে হলো। একবার ব্যালেন্স হারালে গড়িয়ে পড়ে যেতে হবে। পরে জানতে পেরেছিলাম আমরা ভুল করে শর্টকাট রাস্তা দিয়ে নেমেছি। সহজ পথটা ডান দিকেই ছিল। ভাই হেভি জায়গা, হেভি জায়গা, বিশাল পরিমাণে অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, সবাইকে আসতে বলবো। না বয়স্করা কখনোই না, না, বয়স্করা নয়, আমাদের মতো যারা হ্যাঁ ইয়াংরা আসো, তারা আসো। একদম ঠিক। একদম একদম। এই যে ডান দিকে যে পথটা গেছে এটাই মূল পথ। এবারে আমাদের সামনের এই যে ঝোলা পুলটা রয়েছে এটা দিয়েই গঙ্গা পেরিয়ে যেতে হবে উল্টো দিকের ওই পাহাড়ে। ব্রিজের কাছে পৌঁছতেই অনুভব করতে পারলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই ঝুলাপুলটা বেশ শক্তপোক্ত, একটুও দুলছে না। উল্টো দিকেই আছে নিউ গর্তান গলি, চলুন তাহলে। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। পুল পেরিয়ে আমরা বাঁদিকের রাস্তা ধরলাম। সম্পূর্ণ জঙ্গলময় পরিবেশ, অপূর্ব সুন্দর। বাদিক দিয়ে গঙ্গা নদী বইছে। তবে আপনারা যখন আসবেন খুব সকাল সকাল আসার চেষ্টা করবেন, অপূর্ব লাগছে, অপূর্ব। একটু পরেই ছোট ছোট পাথরে ধসে পড়া জায়গা পড়ল। লাইনের পাথর রে। হ্যাঁ, খুব সাবধান কিন্তু, খুব সাবধান। হ্যাঁ, ধসপ্রবণ। এই জায়গাটা ঝুড়ো পাথরের রাস্তাটা খুবই সরু। মনে জোর রেখে আসো, স্বয়ং মহাদেবকে স্মরণ করতে করতে। আস্তে আস্তে আমরা সাবধানে এই জায়গাটাকে পেরিয়ে এলাম। এবারে এখানে দাঁড়িয়ে উল্টো দিকে যে পাহাড়গুলো দেখছি ওই পাহাড় দিয়েই রাস্তা চলে গেছে দেবপ্রয়াগের দিকে। কিরে ভাই, কিরম লাগছে? ভালো তো লাগছে, যদি আর একটু আগে থেকে জানতাম যে রাস্তাটা এরকম, কমসে কম জুতোটা লাঠিটা নিয়ে আসতাম। বাট ভালো লাগছে, এই জুতো করে অসুবিধা হচ্ছে না এখনো। আবার হচ্ছে না। চলো যাওয়া যাক। হর হর মহাদেব। হর হর মহাদেব। আরও কিছুটা এগোনোর পর বাঁদিকে ছোট ছোট টেন্ট দেখতে পেলাম।
খুবই সুন্দর জায়গায় এই টেন্টগুলো। এটা একটা ক্যাম্প। অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে এসে রাত্রে থাকতে পারেন। भैया गोल्डन गली इस तरफ है तो कितना टाइम लगेगा? 2 किलोमीटर। এই ঘোড়ার সহিস বলছে এখনো 2 কিলোমিটার যেতে হবে। চলুন যাওয়া যাক। আরও একটু এগোনোর পর এসি লাগানো কটেজ দেখতে পেলাম। সত্যি জায়গাটা খুবই সুন্দর। আরও এগোনোর পর এখানে অনেকগুলো ক্যাম্প সাইট চোখে পড়ল। বুঝতে পারলাম এই জায়গাটা ক্যাম্পিংয়ের জন্য যথেষ্ট পরিচিত। ক্যাম্পগুলোকে পেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে এগোতে থাকলাম। পুরো জঙ্গল পথ, তবে এই পথে হেঁটে যা মজা, খুব ভালো লাগছে, খুব ভালো। এই দিকের রাস্তাও কিন্তু ঢালু হয়ে একদম নিচের দিকে নেমে যাচ্ছে। চারদিকের গাছগুলোতে কচি কচি পাতা ধরেছে। আর আমরা সবাই মিলে জঙ্গলে পথ ধরে পাহাড়ের নিচের দিকে নেবেই যাচ্ছি। কিছুক্ষণ বাদে এই জঙ্গলময় পথে কাঠের রেলিং করা একটা জায়গায় এসে পৌঁছলাম। এটাই হলো মিনি গর্দান গলি। এটাই এখানকার মূল আকর্ষণ। স্থানীয় মানুষদের থেকে জানতে পারলাম বহু বছর আগে হরিদ্বার ঋষিকেশ হয়ে গঙ্গা নদীর এই দিক দিয়েই কেদারনাথ বদ্রীনাথ ধাম যাওয়ার হাঁটা পথ ছিল। ভাবলেই অবাক লাগে, এই যে আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, বহু বছর আগে এই পথেই বহু মুনি ঋষি তপস্বী থেকে শুরু করে সাধারণ ভক্তরা এই দুর্গম পথে কেদারনাথ বদ্রীনাথ ধাম দর্শনে গেছেন। এখানকার পথের প্রতিকটা ধুলোকণায়, পাথরের দেয়ালে রয়েছে বহু পরমাত্মার স্পর্শ। হেঁটে যেতে যেতে ভাবছিলাম, আজকের এই আধুনিক যুগেও এই পথ দুর্গম বলে মনে হচ্ছে, কিন্তু আজ থেকে 100 বছর আগে এই পথ কতটা দুর্গম ছিল ভাবলেই মনটা শিউরে উঠছে। তখন না ছিল ইলেকট্রিকের আলো, না ছিল পথে খাবারের দোকান। যাত্রীরা নিজেদের কিছু খাবারকে সঙ্গে নিয়ে, মনের জোর আর ভগবানের প্রতি আস্থা নিয়ে বেরিয়ে পড়তো এই দুর্গম পথে। আজ আমি এই পথে হাঁটতে হাঁটতে সেই সময়ের ভয়ঙ্কর যাত্রাপথের কথা ভেবে শিহরিত হচ্ছি। তবে এটা ঠিক, এই দিকে যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই বেশি। অপূর্ব সুন্দর জায়গা। উত্তরাখণ্ডের প্রতি কটা কোনায় কোনায় এত সৌন্দর্য লুকিয়ে আছে, একটু খুঁজে বার করতে হবে, তাহলেই দেখবেন আর কোথাও যেতে লাগবে না। উত্তরাখণ্ডেই আপনার মনকে শান্ত করে দেবে। আমি এই নতুন তৈরি হওয়া কাঠের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে এখানকার সৌন্দর্য দেখতে থাকলাম। সত্যি অপূর্ব সুন্দর জায়গা, মনটাকে একদম শান্ত করে দেয়। ঋষিকেশের আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। আপনাদের মতামতগুলো পেলে আমি অনেক বেশি উৎসাহী হই বিভিন্ন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। অপূর্ব সুন্দর জায়গাটা ঘুরে দেখলাম। কি অর্ণব ভাই? হ্যাঁ, সুন্দর, বেশ সুন্দর লাগলো। একটু কষ্ট করে নেমেছি ঠিকই, কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গাটা। আসো, সবাই আসো। আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনাদের যাদের পায়ের জোর আছে, মানসিক জোর আছে, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন, খুব ভালো লাগবে। চলুন এরপরে যাব ঝর্ণার কাছে, এখান থেকে আরও নিচের দিকে, সেই জায়গাটায় যাই। রাস্তার মাঝখান থেকে একটা জায়গা থেকে পাহাড়ের ঢালে পায়ে হাঁটা দাগ দেখতে পেয়ে নেমে চললাম। আমাদের নামতে হবে ওই যে গঙ্গা নদীর প্রায় জলের কাছে।
এবারে দুটো পাহাড়ের মাঝের অংশ ধরে এগিয়ে এলাম। পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা জলের ধারা। এবারে দুটো বড় বড় পাথরের মধ্যে দিয়ে জলমগ্ন নুড়ি পাথর পেরিয়ে এগিয়ে চললাম ঝর্ণার দিকে। এই জলটা একদম স্বচ্ছ, নিচের পাথরগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আর যত এগোচ্ছি ঝর্ণার জলের শব্দ বাড়তে লাগলো, কিন্তু ঝর্ণা দেখতে পাচ্ছি না, কারণ সামনে বড় একটা পাথর সেই ঝর্ণাকে আড়াল করে রেখেছে। এরপরে আরও একটু এগিয়ে গিয়ে একটা পাথরের ওপর থেকে ঝর্ণাটাকে দেখতে পেলাম। দুটো পাহাড়ের মাঝখান থেকে ওপর দিক থেকে ঝর্ণাটা নেমে আসছে। দেখলাম একদল ছেলে সেই ঝর্ণার জলে স্নান করে ফিরে আসছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম ফেরার জন্য। এবারে আমাদের ফিরতে হবে পাহাড়ি পথে আরও 4 কিলোমিটার হেঁটে সেই বাস স্ট্যান্ডে। পাহাড়ের এবার চড়াই পথ পেরিয়ে অবশেষে প্রায় 1 ঘন্টা ট্রেক করে তারপরে ওপরে উঠতে পারলাম। এই যে আমরা যেখান দিয়ে নেমেছিলাম সেই রাস্তাতে এসে পৌঁছেছি। এই হচ্ছে মেন রাস্তা। আবার এখান থেকে আমরা বাস ধরে ঋষিকেশ যাব। একটুখানি রেস্ট নিয়ে নিই। এই যে সামনে চায়ের দোকান আছে, এখান থেকে কিছু খেয়ে তারপর ঋষিকেশ যাব। না আমি খাবো না। আচ্ছা, চায়ের দোকানে চা খেয়ে নিয়ে বাস ধরে ফিরলাম ঋষিকেশে। এবারে চলে এলাম ঋষিকেশের ত্রিবেণী ঘাটে। এই ত্রিবেণী ঘাটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঢুকে পড়লাম ঋষিকুণ্ড প্রাঙ্গণে। পৌরাণিক কথা অনুসারে বহু বছর আগে সপ্তঋষির এক ঋষি জামদগ্নি এখানে তপস্যা করেছিলেন এবং তার যজ্ঞকুণ্ডে মা যমুনা ও সরস্বতী দর্শন দেন। এই কুণ্ডে তখন থেকেই মা যমুনা ও সরস্বতীর জল আজও রয়েছে। মনে করা হয় এখান থেকেই মাটির নিচ দিয়ে যমুনা ও সরস্বতীর জল গঙ্গাতে মিশছে। ঋষিকুণ্ডের জল দেখতে কিছুটা অপরিষ্কার হলেও ধার্মিকতার দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। এই কুণ্ডে বসে পূর্বপুরুষদের আত্মার মুক্তি প্রার্থনা করা হয়ে থাকে। কুণ্ডের পাশেই আছে রঘুনাথ মন্দির। জনশ্রুতি আছে প্রভু শ্রী রামচন্দ্র রাবণ হত্যা বা ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে এই জায়গাতে সর্বপ্রথম সাধনা করেছিলেন। পরবর্তীকালে তিনি দেবপ্রয়াগে সাধনা করেন। প্রভু শ্রী রামচন্দ্রের তপস্যার স্থল হওয়ায় এই জায়গার মাহাত্ম্য বহু গুণে বেড়ে যায়। এরপরে সন্ধে নামতেই শুরু হলো ত্রিবেণী ঘাটের সঙ্গীতানুষ্ঠান। শত শত দর্শনার্থী তখন চলে এসেছেন এই ত্রিবেণী ঘাটের আরতি অনুষ্ঠান দেখার জন্য। অন্যদিকে বিভিন্ন পর্যটকেরা গঙ্গামাকে আরতি করে প্রদীপ ভাসাচ্ছেন। ধীরে ধীরে সূর্যদেব পশ্চিম দিকে অস্ত যেতেই আকাশ তখন রঙের খেলায় মেতে উঠল। একদিকে এই সুন্দর সঙ্গীতানুষ্ঠান, আর চোখের সামনে অপূর্ব এই প্রাকৃতিক রূপ, আর বুক ভরা নির্মল বাতাস। এই সব কিছু মিলে আমার শরীরের মধ্যে নতুন এক উদ্দীপনার সঞ্চার হলো। কিছুক্ষণ বাদেই শঙ্খ বাজিয়ে আরতি অনুষ্ঠান শুরু হলো। এবারে আর কথা নয়, আসুন আরতিকে অনুভব করি।
আরতি অনুষ্ঠানের পর আমরা সবাই মিলে আরতির প্রদীপ শিখার তাপ গ্রহণ করলাম। আমার জীবনে আজকের এই দিনটা এই রকম এক তীর্থভূমিতে কাটাতে পেরে ভগবানের কাছে আমি কৃতজ্ঞতা জানালাম। আরতি অনুষ্ঠান শেষ হওয়ার পরেও অনেকক্ষণ ধরে এখানে সঙ্গীতানুষ্ঠান চলতে থাকলো। তখন গানের তালে তালে শত শত ভক্তজন এখানকার আধ্যাত্মিক পরিবেশে আনন্দে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছেন। এই অনুভূতি ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। শুধু বলতে পারি, এই অনুভূতিকে অনুভব করতে হলে এখানে একবার আসতেই হবে। আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকমই বিভিন্ন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম গুরু আশ্রমের জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।